মিলে কি আর 90 ডিগ্রি 90 90 180 তাহলে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল কি বিএসি ইকুয়াল 90 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা এমনি বুঝতেছি যদি এসিবি এর চেয়ে কি বড় শুধু এটার চেয়ে কি বড় না আবার এই এসিবি এটার চেয়ে বড় তাই বড় না বড় তাহলে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেল এবিসি এর চেয়ে বড় and our angle ACB BSC এর চেয়ে বড় BSC এর চেয়ে বড় BSC এর চেয়ে বড় যেহেতু সিন্স লেখো যেহেতু AB সাইড বড় AC এর চেয়ে AC এর চেয়ে তাহলে আমরা লিখতে পারি অতএব ট্রায়াঙ্গেল ACB বড় ট্রায়াঙ্গেল ABC এর চেয়ে অ্যাঙ্গেল ABC এর চেয়ে এখানে লেখো প্রুফ প্রমাণিত। আচ্ছা লিখো তাড়াতাড়ি লিখো। লেখা শেষ? Yes, sir. স্যার আমাদের অ্যাসাইনমেন্ট ইংলিশ মিডিয়ামদের দেয় নাই। আচ্ছা লিখে নাও আগে তাড়াতাড়ি এটা লেখো তারপরে বলতেছি। তার লেখা শেষ। আচ্ছা আচ্ছা অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলো তো দেখি নাফি কি বলতে চাইছিলা? স্যার আমি তো বলতে চাইছিলাম তোমরা কি এই অ্যাসাইনমেন্ট দেখছো এই যে যেটা গ্রুপে পাঠানো হয়েছে? Yes, sir. ইয়েস স্যার আচ্ছা কোন কোন সাবজেক্ট আছে বাংলা আর হলো বলো। বাংলা আর সায়েন্স বাংলা আর কি ইসলাম ইসলাম বাংলার ইসলাম। Sir, RST. বাংলার আরএসটি। আচ্ছা এটা বাংলাতে লেখা আছে সম্ভবত সাধুরীতির বৈশিষ্ট্য 4টা থেকে 5টা আর বাংলা কবিতা দেওয়া আছে ওইখান থেকে কিছু লিখতে হবে তাই না? আর ইসলাম শিক্ষা লেখা আছে তাওহীদ রিসালাত কি যেন দেখলাম এগুলো তোমরা সুন্দর করে লিখে এটা তো তোমার অনেক সময়ের কাজ দেওয়া হয় নাই সর্বোচ্চ 1 ঘন্টার কাজ তোমরা 26 তারিখে জমা দিবা এটা আর অ্যাসাইনমেন্ট দিতেই হবে এটা সরকারি ঘোষণা। স্যার এখানে তো শুধু বাংলা মিডিয়ামদের। কবে জমা দিব? হ্যাঁ বলো। স্যার এটা তো বাংলা মিডিয়ামদের। না 2 মিডিয়ামেরই বাংলা ইংলিশ দুটারই। স্যার, ইংলিশ না শুধু বাংলাই। আমি কিভাবে জমা দেব? দিয়ে যাবা খাতা দিয়ে যাবা। স্যার কিভাবে? স্যার গাড়ি দিয়ে যায়। স্যার গাড়িও তো বন্ধ। বাসা থেকে থ্রো করবা ওটা আমি ধরে নেবো এখান থেকে। এটা হেলিকপ্টার নিয়ে এটা যাও কুরিয়ারে পাঠিয়ে দিবা কুরিয়ারে। আচ্ছা শোনো আচ্ছা জ্যামিতি বুঝছি জ্যামিতি বেশি করানো যাবে না মাথায় থাকবো না শেষে। তোমরা 5.1 ও কিন্তু এই সপ্তাহে পরীক্ষায় থাকবে 5.1 এ যাও তো দেখি সবাই। 5.1 এ যাও। সবাই 5.1 এ চলে যাও এক্সারসাইজ 5.1। আচ্ছা পাইছো? বের করছো Yes, sir. 5.1?
আচ্ছা, এই রাজন, রাজন, হ্যালো, এই উর্মি, স্যার আমার ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলো যে আসলে কি এই অনলাইনে কি জ্যামিতি 100% বোঝানো যায়? নো স্যার। না স্যার। এটা 70 সম্ভবই না। আমি যে ধরছি জ্যামিতি, এটা আমার বড় সাহস করে ধরছি, কারণ জ্যামিতি কখনো এই অনলাইনে বোঝানো যায় না। কিন্তু পড়তে তো হবে, আগাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা 5.1 এক্সারসাইজে যাও। 5.1 এর তোমরা 31 নাম্বার করে দিতে পারবে? কে কে হাত তুলো। 31, এই যে x plus 1 by x equal 5, prove that x square minus 1 by x square তার উপর হোল স্কয়ার ইকুয়াল 525, অর্থাৎ x square minus 1 by x square তার উপর পাওয়ার 2 ইকুয়াল 525। তোমরা কি পারবা না করে দিতে হবে এটা আবার? স্যার স্যার করে করে দেন। দেন। আচ্ছা, তাহলে বোর্ড ফলো করো সবাই। আচ্ছা, আগে ছোট একটা জিনিস দেখে নাও। হ্যাঁ, আচ্ছা, a মাল্টিপ্লাই b, এখানে স্কয়ার দিলে কি হয় বলো তো দেখি? এ স্কয়ার বি স্কয়ার। স্কয়ার বি বি স্কয়ার। স্কয়ার, স্কয়ার বি স্কয়ার। এই উর্মি, বুঝতে পারছো নাকি অনন্ত? Yes, স্কয়ার sir. বি স্কয়ার, এ বাবার ছেলে, এও বাবার ছেলে, বাবার ছেলে বাবার ছেলে দুই ভাই জমি পাবে, অর্থাৎ স্কয়ারটা কি জমি। ধরো উর্মির ভাই জমি পেলে উর্মি পাবে না? উর্মিও পাবে, তাই পেয়েছে। তাহলে এখন আমরা এটার উপর বেসিস করে যদি x প্লাস 1 বাই x আবার x মাইনাস 1 বাই x এরকম যদি থাকে হোল স্কয়ার, তাহলে কি a স্কয়ার পাবে না? 1 বাই x আগে লিখো না, এটা বোঝাচ্ছি। আচ্ছা, x মাইনাস 1 বাই x a স্কয়ার পাবে, তাহলে a স্কয়ার পাবে, a স্কয়ার পাবে, পাবে না? যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা যেটা প্রবলেম হবে সেটুকু আগে ভেঙে দিচ্ছি, সেটুকু আগে ভেঙে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের একটা বিপরীত ফর্মুলা শেখাতে হবে। হ্যালো, আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছো নাকি? ইয়েস স্যার। Yes. আচ্ছা, এবার বিপরীত ফর্মুলা দেখো। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, আমরা লিখি a মাইনাস বি হোল স্কয়ার, ধর এটা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 4ab। এটা কি লিখতে পারি? এটা ইকুয়াল এটা কেন লিখতে পারবো দেখবো। রাজন বলো, এইখান থেকে কি কি বের হবে একটু ফর্মুলা ভাঙলে? a মাইনাস বি হোল স্কয়ার ভাঙলে এ কি কি বের স্কয়ার হয়? মাইনাস 2ab মাইনাস না প্লাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এইটুক ভাঙলে আমরা পাই কি? a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b বি স্কয়ার। স্কয়ার। কিন্তু আমরা এটা প্লাস দিয়ে লিখলাম কেন? কারণ ওখানে Plus মান 2ab দেওয়া তাই। আছে a প্লাস বি সমান 8, মান দেওয়া আছে কি a প্লাস বি, কিন্তু ফর্মুলা আছে a মাইনাস বি। কি দেওয়া আছে? ফর্মুলা a মাইনাস বি, আর মানটা দেওয়া আছে a প্লাস বি। কখন? যখন এরকম বলা থাকবে a প্লাস বি সমান ধর 7 লেখা আছে, আমার মান দেওয়া আছে প্লাসের কিন্তু ফর্মুলা আছে মাইনাসের, তখন এই বিপরীত ফর্মুলা ফলাবো। কি ফর্মুলা ফেলবো? বিপরীত ফর্মুলা। আচ্ছা, এখন তুমি ফলো করবা a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যে a প্লাস বি লিখছি, এখান থেকে কয়টা 2ab বের হবে প্লাস? 2 কয়টা প্লাস 2ab বের হবে? একটা। না, দুইটা। স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মান কত? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্লাস বি স্কয়ার, কিন্তু এখানে তো হতে হবে মাইনাস 2ab, তাই এখান থেকে প্লাস 2ab কে সরায় দেওয়ার জন্য মাইনাস 4টা লিখছি যাতে মাইনাস 2ab থেকে যায়। কথা বোঝা গেছে? ও স্যার বুঝি। বুঝতে পারছো? এই ফর্মুলাটার বেসিস করে আমরা অঙ্কটা করব। লেখো 31 নাম্বার। আচ্ছা, 31, আচ্ছা দেখো 31 নাম্বার,
কি বলছে বলো তো দেখি। গিভেন দ্যাট মানে দেওয়া আছে x plus 1 divided by x equal to 5. মান কত বলো তো দেখি, এটার মান কত? Sir, 5. 5 5 এর উপর হোল স্কয়ার। আচ্ছা এটার মান কি দেওয়া আছে? No, sir. তাহলে No, এটা sir. বিপরীত ফর্মুলা বলতে হবে। কি ফর্মুলা? বিপরীত ফর্মুলা। X plus 1 divided by x হোল square স্কয়ার মাইনাস 4 4x 4x ইনটু 1/x তার উপর হোল স্কয়ার। এখন বুঝতে পারছেন নাকি? আমরা এটার ফর্মুলা দিলাম, এইটার ফর্মুলা এই টোটালটা, এটার ফর্মুলা এটা টোটালটা। এখন আমরা লিখবো 5 5 কত হয় 25। এখানে আমরা সেকেন্ড মাল্টিপ্লাই দিয়ে দিলাম, হ্যাঁ। আর এইটুকের মান কিন্তু এখন বের হয়ে গেছে। এটার মান হলো 5 এর উপর হোল স্কয়ার মাইনাস x কাটা 4 তার উপর হোল স্কয়ার। এখন আমরা লিখবো 25 গুণন 25 থেকে 4 বিয়োগ করলে কি হয়? ও এটা থাকবে না, সরি হোল স্কয়ার এটা থাকবে না। আচ্ছা এখন বলো তো দেখি 25 গুণন 21 সমান কত হয়? কত হয়? 525 হয়। 25 গুণন 21 525 হয়ে গেছে। লেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পূর্ব। কি এখন পারবে এটা? Yes, sir. আচ্ছা এখানে আর কোনোটা করা দরকার আছে এই চ্যাপ্টারের? No, sir. তাড়াতাড়ি বলো, বিজিএসটি টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। Sir, BGST কেন স্যার? আচ্ছা তাহলে ম্যাথ বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। স্যার বিজেএসসি করেন। আচ্ছা তোমরা শনিবারে এক্সাম থাকবে 5.1 আর 9.2 এই দুইটা থেকে থাকবে, মুছে দিলাম। বিজিএসটি বই বের করো তো দেখি, কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম? Sir, chapter 9, sir. চ্যাপ্টার 9 না? Yes, sir. ঠিক আছে। Senior and women rights, sir. এরকম ছিল। নাইন বের করো। এই লেসন কত পর্যন্ত পড়াইছিলাম? Sir, lesson. Sir, দেখতেছি স্যার। Sir, lesson 1 পর্যন্ত কত পর্যন্ত পড়াইছিলাম? Sir, lesson 1 পড়াইছিলাম। কত? 1. আচ্ছা লেসন শুধু 1 পড়াইছি না? Yes, sir. Lesson 2 পড়াবেন স্যার। আচ্ছা Sir, lesson 1 আচ্ছা সব লেসন বন্ধ 2 করেছে স্যার। আচ্ছা আচ্ছা লেসন 2 ফলো করো। চ্যাপ্টার 9 এর লেসন 2 পেজ 89. আচ্ছা দেখো প্রবলেমস অফ সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণদের সমস্যা, পেজ নম্বর ইংলিশ ভার্সন 89, বাংলা ভার্সন 88, ইংলিশ ভার্সন 89, বাংলা ভার্সন 88। আচ্ছা প্রবলেমস অফ সিনিয়র সিটিজেন, যেমন সিনিয়র সিটিজেন হইলে কি, বয়স্ক হয়ে গেলে কি অনেকে কি অসুস্থ হয়ে পড়ে। মেনি পার্সন অফ আওয়ার কান্ট্রি স্পেশালি সিনিয়র সিটিজেন আর উইক অ্যান্ড সিকনেস, তারা অসুস্থতার মধ্যে কাটায়। দে সাফার ফ্রম ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম স্পেশালি সিনালিটি, যারা বার্ধক্যজনিত রোগে ভোগে। আচ্ছা দ্য প্রবলেমস দ্যাট দ্য সিনিয়র সিটিজেন
in our society have to face usually are discussed below. আচ্ছা, আমাদের সমাজে প্রবীণদের সাধারণ যেসব সমস্যা মোকাবেলা করতে হয় সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব নিচে। আচ্ছা, ফ্যামিলিয়াল প্রবলেম, পারিবারিক সমস্যা। আমরা একটু ভিডিওটা অন করলে ভালো হয়। পারিবারিক সমস্যা। স্যার ভিডিও অন করলে In স্যার our country, 10 মার্ক দিতে হবে স্যার। হ্যাঁ, in our country, আমাদের দেশে our families are extended families. আমাদের দেশের পরিবারগুলো কি সচরাচর বড় পরিবার, যাকে বলা হয় একান্নবর্তী। কি পরিবার? একান্নবর্তী। একান্নবর্তী পরিবারগুলো মানে বড় পরিবার, যেখানে দাদা দাদি, চাচা চাচি, জেঠি জেঠা, চাচাতো ভাই, ফুফু ফুফারা থাকে, সব মিলে আর কি। তাকে বলা হয় কি এক্সটেন্ডেড ফ্যামিলি। আচ্ছা, at that time, ওই সময় the senior citizen had a kind of authority or role in their family. অর্থাৎ প্রবীণ ব্যক্তিদের তখন পরিবারে কি থাকে, ভূমিকা থাকে, ভেরি ইম্পর্টেন্ট রোল থাকে। বাট স্পেশালি ঢাকা সিটি, মোস্ট অফ দ্য ফ্যামিলি আর কি সিঙ্গেল ফ্যামিলি। ঢাকা সিটির অধিকাংশ পরিবারই কি একক পরিবার। কয় ধরনের পরিবার? একক পরিবার। হয় ধরো কি আমি আর আমার ওয়াইফ থাকি, অথবা কি আমার একটা ছেলে হয়েছে সে থাকে, অথবা কি আর একটা মেয়ে হয়েছে সে থাকে। অর্থাৎ বাবা মা গ্রামে থাকে। কোথায় থাকে? বাবা মা গ্রামে থাকে। ধরো রাজনের বাবা, রাজনের মা, রাজনের ভাই, শেষ। দাদা দাদি গ্রামে আছে। অথবা ধরো হ্যাঁ, অনন্তর বাবা মা একসাথে, আর অনন্ত বোন, আর সবাই গ্রামে। এগুলাকে বলা হয় সিঙ্গেল ফ্যামিলি। আচ্ছা, বলছে বাট urbanization, industrialization, change in our economic activities have broken those extended family. তাহলে আমাদের এই সম্প্রসারিত পরিবারগুলোকে, একান্নবর্তী পরিবারগুলোকে ভেঙে দিয়েছে কারা? শহরায়ন, নগরায়ন, শিল্পায়ন, এরা ভেঙে দিয়েছে। আমাদের এই অর্থনৈতিক কার্যাবলীর কারণে আমাদের একান্নবর্তী পরিবারগুলো ভেঙে গেছে। ইনটু হয়ে গেছে কি নিউক্লিয়ার ফ্যামিলি। কি পরিবার হয়ে গেছে? নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, যেটাকে বলা হয় ছোট পরিবার। যেটাকে বলা হয় কি ছোট পরিবার। তাই আমরা বলতে পারি there are two types of family in our society. আমাদের সমাজে আমরা দুই ধরনের ফ্যামিলি দেখতে পাই। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। একটা হলো একান্নবর্তী পরিবার, আর একটা হলো ছোট পরিবার, তাই না? একক পরিবার যাকে বলি। This newer version have only the father, mother, children at best. সর্বোচ্চ কি কি থাকে? বাবা মা, ভাই বোন, and home worker with them. এবং তাদের সাথে কি একজন কাজের লোক থাকতে পারে, নাও পারে। সচরাচর অধিকাংশ ফ্যামিলি, সচ্ছল ফ্যামিলিগুলিতেই কাজের লোক আছে। There is no place for the parents or laws, even if there is, they live in separate life. বলছে there is no place for the parents, পিতামাতার জন্য স্থানই থাকে না ধরতে গেলে। অর্থাৎ তাদের দেখাশোনা, অসুখ বিসুখ সেবার জন্য লোকের অভাব ঘটেছে। অর্থাৎ তাদের জন্য কোনো স্থানই থাকে না, বাবা মা থাকতে পারে না। কারণ অধিকাংশ ছোট পরিবারগুলা হয় একটা রুম বা অথবা দুইটা রুম নিয়ে থাকে, যেখানে বাবা মা এসে থাকতে পারে না। They live a separate life. তারা কোন ধরনের জীবনযাপন পালন করে? কি নির্ভরশীল। আর কি নির্ভরশীল জীবনযাপন করে। স্পেশালি কি যেখানে গল্প গুজব করার লোকজন থাকে না। There is no person to discuss with them. তাদের সাথে গল্প করার কোনো লোকজন থাকে না। They are not properly looked after or taken care during their illness. তারা সচরাচর হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে কি জব করে, তারা বাবা মা বা অসুস্থ কাউকে দেখার সময় পায় না। হ্যাঁ, এগুলো সুযোগই পায় না। They are not properly, তারা যথাযথভাবে দেখাশোনা করতে পারে না তাদের অসুস্থতার সময়। They do not get company, তারা সঙ্গে পায় না অথবা কাউকে পায় না কথা বলার জন্য। স্যার আপনার কি Consequently, সমস্যা হয় স্যার? হ্যাঁ বলো। স্যার আপনিও তো 62 বছর স্যার, আপনার কি সমস্যা এরকম? তাই দেখো, ধরো যে রাজনের বাবাও চাকরি করে, মাও চাকরি করে, রাজন একা একা বাসায় থাকে। তোমার কি আর ভাই আছে নাকি? স্যার আছে তো।
ওই যে স্বজন রায়হান কি এটা তোর ভাই নাকি 2 না 3 পরে? স্যার 4 এ পড়ে স্যার। ও আচ্ছা আচ্ছা, না বুঝলাম যে স্বজন রায়হান রাজন রায়হান মানে দুই ভাই হওয়ার সম্ভাবনা। তাই দেখছো বাবা মা সবাই জব করে, তোমাদের আদর যত্ন করার স্যার জব লোকজন করে না স্যার, থাকে না। জব করে না স্যার না? বিজনেস করে। আচ্ছা, অনেক পরিবারে আছে জব করে। আচ্ছা, কনসিকুয়েন্টলি ধারাবাহিকভাবে দে ফল প্রে টু লনলিনেস, তারা একাকিত্ব এরকম শিকার হয়, একাকিত্বের শিকার হয় এবং কি বৈষম্যের শিকার হয়। ইন মেনি কেস উইথ ওয়ার্কিং প্যারেন্টস, কর্মজীবী বাবা মায়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিনিয়র সিটিজেন হ্যাভ টু টেক কেয়ার দ্য চিলড্রেন, তখন ওই বয়স্ক দাদা দাদিরা তাদেরকে যত্ন নিতে পারে। আচ্ছা, রিচ দেম টু স্কুল, তাদেরকে স্কুলে পৌঁছায় দেয়। কার দাদা দাদি হাত তুলো, দাদা অথবা দাদু স্কুলে নিয়ে আসে না? কই হুম? কেউ নিয়ে আসে না? নো। না স্যার, স্যার আমাদের আচ্ছা দাদা দাদি নাই স্যার। আচ্ছা, তাহলে ডু দা শপিং, আর আবার বাসায় শপিং বসে করতে পড়তেছে নিয়ে কিভাবে যায়। নিয়ে আসবে? আচ্ছা, ক্যারিয়ার দ্য ডেইলি চোরস, তারা দৈনন্দিন কার্যাবলীও মোটামুটি চালিয়ে যায়। যেমন বাজার করে লাগবে, দাদু বাজার করে আনছে, তাই না? আবার দাদু স্কুলে নিয়ে গেছে, দাদু সবজি কিনে এনেছে, এরকম করে আর কি। অনেকে দাদা দাদুকে ভালোবাসবা তোমরা, যাদের দাদা দাদু আছে তারা ভালোবাসবা, নানু দাদু এদেরকে আদর করবা। ইট ইজ সামটাইমস, এটা প্রায় পরের পেজে ডিফিকাল্ট হয়ে যায় ফর দেম দেয়ার ইজ, কিন্তু ওই বয়স্ক মানুষের জন্য ওই পরিশ্রমটাই কঠিন হয়ে যায়। সামটাইমস দে আর ইভেন রিগার্ডেড এজ বার্ডেন, মাঝে মাঝে এই বৃদ্ধদেরকে প্রবীণ বয়স্কদেরকে কি বোঝা হয়? বোঝা মনে করা হয়, একটা লোড, লায়াবিলিটি। এবার ইকোনমিক প্রবলেম, অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, সিনিয়র সিটিজেন সাফার ফ্রম ফিনান্সিয়াল হেল্পনেস। আচ্ছা, as they do not have earning and their savings and properties are already, যেহেতু প্রবীণ ব্যক্তিদের আয়ের উৎস থাকে না, তাদের জমানো টাকাও থাকে না, তাই তারা অর্থনৈতিক কি অসহায়তা থেকে ভোগে, অর্থনৈতিক অসহায় ভোগে। আচ্ছা, অলরেডি ডিস্ট্রিবিউটেড টু ইনহেরিটর্স, তারা কি করে? তাদের সম্পদগুলি উত্তরাধিকারীদের ভাগ করে দেয়, ছেলে মেয়েদেরকে কি করে? ভাগ করে দেয়। এই বাড়ি তোর, এই বাড়ি মেয়ের, এই বাড়ি ছেলের, এই জমি এই মেয়ের, এরকম ভাগ করে করে দেয়। দে বিকাম ডিপেন্ডেন্ট অন দেয়ার চিলড্রেন, তখন এই প্রবীণ ব্যক্তিরা তাদের ছেলে মেয়ের উপর নির্ভরশীল হয়ে যায়। দে ক্যান নট ডু এনিথিং অন দেয়ার ওন, তখন তারা নিজেরা অন্য কিছু করতে পারে না। দিস সিচুয়েশন ইজ মোর সিরিয়াস ইন পোর অ্যান্ড মিডল ক্লাসেস ফ্যামিলি, এই অবস্থাটা গরিব এবং মধ্যবর্তী পরিবারগুলোতে বেশি হয়, বড় মারাত্মক ধারণ করে। মোস্ট অফ দ্য সিনিয়র সিটিজেন, অধিকাংশ বয়স্ক ব্যক্তিরা বিকাম প্যানেলেস, এই কথা বলবো না, প্যানেলেস ইভেন বিফোর দে রিচ ওল্ড এজ। আচ্ছা, as they spend all the money in maintaining family। আচ্ছা, মাঝে মাঝে এই অধিকাংশ প্রবীণ ব্যক্তিরা, কথা বলবো না, অধিকাংশ প্রবীণ ব্যক্তিরা তারা কি হয়ে যায়? অসহায় হয়ে যায়, এমনকি তারা বয়স হওয়ার আগেই, মানে বৃদ্ধ হওয়ার আগেই, কারণ তাদের সকল টাকা তারা ব্যয় করে ফেলেছে পরিবার পরিচালনা করতে যেয়ে। এন্ড পেইং ফর এডুকেশন এন্ড ম্যারেজ অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়ের বিয়ে দিতে সব টাকা ব্যয় করেছে, অথবা ছেলে মেয়েকে শিক্ষিত করতে যায় সব টাকা ব্যয় করেছে, কি তাই না? আচ্ছা, কারণ আমাদের দেশে ডরি সিস্টেম নামের একটা প্রথা আছে, যেটা মেয়েদের বিয়ে দিতে গেলে উত্তরবঙ্গে অনেক টাকা যৌতুক দিতে হয়। স্যার আপনারাও কি দিতে? আচ্ছা, আমরা মেয়ের বাবারা ছেলের বাবাদের দেয়, এটা উত্তরবঙ্গে দেয়, ঢাকা বিভাগে একটু কম মোটামুটি। এটা ধরো সবচেয়ে বেশি হলো রংপুর, কুড়িগ্রাম, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, এইদিকে বেশি। আচ্ছা, sometimes they are স্যার also আপনারা made, দিছে নাকি স্যার? হ্যাঁ স্যার আপনার কি জানি বলে, স্যার আপনি কি দিয়েছেন নাকি ডরি?
হ্যাঁ, স্যার আমার আপনি বোনের জন্য দেওয়া লাগছে, আমার বোনের জন্য দেওয়া লাগছে। তো দিছেন দিয়ে দেয় না তখন, কিন্তু আমরা তো আর যৌতুক অ্যাকচুয়ালি নিতে পারি না। শোনো, আমরা তো আর যৌতুক নিতে পারি না। মানুষ বলবে টিচার, আবার শিক্ষিত মানুষ, এরা যৌতুক কেমনে নেয়। আমরা কিন্তু দিলাম ঠিকই, কিন্তু নিতে পারলাম না। তাই না? এগুলা কথা বন্ধ করা উচিত। আমার চাচাতো ভাই বলতেছে আমার বিয়ের পরে সে যৌতুক বিরোধী আন্দোলনে নামবে, মানে তার বিয়ের পরে, মানে সে আগে যৌতুক নিবে, তারপরে যৌতুক প্রথা বিরোধী আন্দোলনে নামবে। বুঝছো কি চালাকের ইয়েস চালাকি। স্যার বুঝছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ দেখো, sometimes they are also made painless by natural disaster like floods, tidal waves, river erosion. অর্থাৎ মাঝে মাঝে তারা নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দ্বারাও কি ক্ষতিগ্রস্ত হয়, অসহায় বানায় ফেলে। The children with their insufficient আর আপনি দেখো mute হয়ে গেছেন। বলছে যে অর্থাৎ তাদের অল্প পরিমাণ আয় দিয়ে বা সমর্থ দিয়ে ছেলেমেয়েরা তাদের পিতামাতাকে এই কষ্টের কি সমর্থন করতে পারে না, সাপোর্ট দিতে পারে না, বাবা মাকে চালাতে পারে না। আচ্ছা, অর্থাৎ নিজেরাই অভাবে ভোগে, তখন বাবা মাকে কেমনে টাকা দিবে, এইটা বুঝাইছে। দে ক্যান নট কেয়ার ফর দেয়ার প্যারেন্টস, তারা তাদের পিতামাতার গ্রাহ্য করে না, অবহেলা করে। ইভেন ইফ দে হ্যাভ অল দা উইল, এমনকি তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও, এমনকি তাদের আচ্ছা, এই অনন্ত, এই মেসেজ করো না, থাপড়ামো অনলাইনে। আচ্ছা, তারপরে দেখো ফিজিক্যাল প্রবলেম, শারীরিক সমস্যা। বয়স হয়ে গেলে কি চলাফেরা করতে পারে, হাতে জোর পায়, ঠ্যাঙে জোর পায় না, মাথা ব্যথা করে, বুক টাইসে আসে, তারপরে বলে হাত বিষ করে, মাজায় বিষ করে, তারপরে বুকে বিষ করে, পাজরে বিষ করে, হাড্ডি ব্যথা, চোখে দেখে না, অনেক প্রবলেম সিনিয়র সিটিজেনদের। স্যার আপনার তো প্রবলেম নাই স্যার। হুম, তোমরা যখন বৃদ্ধ হবে, বয়স যখন 60 পার হবে, স্যার 60 আপনারা হয়ে তো গেলেই দেখতে মনে হয় না স্যার 60 বছর। কি, স্যার আপনারা তো দেখতে মনে হয় না 60 বছর। আরে আমার তো 55 বছর। স্যার আপনি না বললেন স্যার 62 বছর স্যার। ও 62, ভুলে গেছিলাম। আচ্ছা, স্যার মানে মিথ্যা দেওয়া ছিল না মনে স্যার। করলাম। হ্যাঁ, আচ্ছা দেখো শারীরিক সমস্যা, পিপল স্টার্ট টু লস ফিজিক্যাল স্ট্রেংথ অ্যাজ দে গ্রিউ ওল্ড। মানুষ, জনগণ যখনই, যারা বয়স্ক হয় তখন তারা শারীরিক শক্তি হারাতে শুরু করে। অর্থাৎ ক্যালসিয়াম কমে গেলেই শরীরে এনার্জি কমে যায়। ভেরিয়াস ডিজিজ স্ট্রাইক দেয়ার বডি, বিভিন্ন ধরনের রোগ তাদের দেহে আক্রমণ করে। দে নিড এ বাইট টু রেস্ট এন্ড কমফোর্ট, তাদের কি দরকার হয়, বিশ্রাম এবং আরামায়েশের দরকার হয় অল্প পরিমাণে। বাট মোস্ট অফ দ্য এল্ডারলি পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট গেট দিস কমফোর্ট, কিন্তু আমাদের দেশের অধিকাংশ বয়স্ক ব্যক্তিরা এই আরামায়েশটা পায় না। দে ডু নট গেট, দে ডু নট ইভেন গেট প্রপার মেডিকেল ফ্যাসিলিটি ইন দেয়ার ইলনেস, এমনকি তারা তাদের অসুস্থতার সময়ও উপযুক্ত চিকিৎসা সুবিধাও পায় না। দে ডু নট হ্যাভ এবিলিটি টু পারপোজ প্রপার মেডিসিন, তারা তাদের উপযুক্ত ওষুধপাতিও কেনার মতো সমর্থ থাকে না। এন্ড ডাইট ডিউরিং দেয়ার ইলনেস, এবং তাদের অসুস্থতার সময় খাবার দাবারও ভালো পায় না। তাহলে কি ধরো যে অসুস্থ হলে খাবার থাকে না, তারপরে হচ্ছে টাকা পয়সা থাকে না ওষুধ কেনার, এগুলো আরো মানুষকে আরো বৃদ্ধ বানিয়ে দেয়।
আরো কি বৃদ্ধ বানিয়ে দেয়। যেমন আমার বয়স এখন 62, তাও আমি স্ট্রং না কি? আপনার বয়স স্যার 62 আপনার না 55 স্যার। বলতেছেন। হয়তো 55 বা 62 যাই ধরো, আমি অনেক স্ট্রং না। স্যার আপনি এক এক সময় এক এক কথা বলেন স্যার, বিশ্বাস হইতেছে না 55 নাকি স্যার। বিশ্বাস হইতেছে না? আরে আচ্ছা কিভাবে বিশ্বাস করি স্যার, মিথ্যা তো বলছেন একবার। আচ্ছা, পরে আবার বলবো। সোশ্যাল কালচার প্রবলেম, এখানে স্যার পরে বলছে বলবেন যে স্যার 40 বছর সামাজিক স্যার। সাংস্কৃতিক সাংস্কৃতিক সমস্যা। নাউডেজ আজকাল দা ওল্ডার রিভারেন্স, আজকাল the older reverence, respect and importance paid towards the senior citizen. আজকাল বয়স্কদের শ্রদ্ধা, সম্মান, গুরুত্ব দেওয়া উচিত। Their opinions are no more noticeable in our society. কিন্তু আমাদের দেশের সমাজগুলোতে তাদের মতামতগুলো উল্লেখযোগ্য হয় না, কারণ তারা আসে না। A number of causes like decadence of social value, lack of moral education, influence of foreign culture and selfish attitude, etc. are responsible for this. বলছে সামাজিক মূল্যবোধ, তারপরে নৈতিক শিক্ষার অভাব, হ্যাঁ, বিদেশের সংস্কৃতির প্রভাব, স্বার্থপরতার দৃষ্টিভঙ্গি, এইগুলি হচ্ছে বেশি সংখ্যক কারণ, হ্যাঁ, এইটার দায়ী হওয়ার জন্য। অর্থাৎ এই সিনিয়র সিটিজেনদের না দেখার কারণ হয় এইগুলাই। ইন সাম ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটিজ, কিছু সমাজ এবং পরিবারগুলোতে দ্য সিনিয়র সিটিজেন আর কনসিডারেড লেস ইম্পর্টেন্ট। কিছু সমাজ এবং পরিবারগুলোতে বয়স্কদের কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেয়ার অপিনিয়ন আর নট কাউন্টেড, তাদের মতামত গ্রহণযোগ্য হয় না, বিবেচনা করা হয় না। দ্য সিনিয়র সিটিজেন, দে আর নট প্রোভাইডেড টাইম অ্যান্ড কোম্পানি, তাদেরকে উপযুক্ত সময় এবং সঙ্গ দেওয়া হয় না। দে হার্ডলি হ্যাভ এনি স্কোপ অফ ফর রিক্রিয়েশন অ্যান্ড লিজার, তাদের খুব কম পরিমাণ চিত্ত বিনোদন এবং অবসরের ক্ষেত্র আছে। তাহলে যারা বড় হয়ে যায় তাদের মতামত নেয় না। যেমন উর্মি, যদি ধরো যে রাজন যখন বড় হয়ে যাবে, রাজনের বয়স যখন 45 বা 40, তার বাবার বয়স ধরো 80, তখন বাবারেও কেয়ারই করবে না। তো আব্বা ভুল করছে, বসে থাকো তো, তুমি খালি এত কথা কও কেন? কি এরকম করে না যে তুমি খালি কথা বলো আন্দাজে, বুঝো না? এরকম হয়ে যাবে। তুমি যেমন তোমার বাবার চেয়ে অনেক আপগ্রেড, তোমার বাবা হয়ে গেছে ব্যাকগ্রেড, ঠিক তোমার ছেলে মেয়ে যখন হবে তুমি হয়ে যাবো ব্যাকগ্রেড, তোমার ছেলে হয়ে যাবে আপগ্রেড। এটা চিরাচরিতই হবে। আমি আমার বাবার চেয়ে বেশি বুঝি, আমার ছেলে জন্ম নিয়ে আমার চেয়ে বেশি বুঝবো, আবার তার ছেলে জন্ম নিয়ে তার চেয়ে বেশি বুঝবো। এটাই নিয়ম, এটাই নিয়ম। যেমন উর্মি চিন্তা করতেছে মা কিছুই বোঝে না, মা অনেক ব্যাকডেট, আরে আধুনিক ভাবসাব কিচ্ছু বোঝে না। আসলে কি তাই না? কারণ আল্লাহ সৃষ্টিকর্তা পৃথিবীর সব রুহু একদিনে তৈরি করছে। যে রুহুগুলি পরে আসতেছে ওরা অবশ্যই মেধাবী হয়ে আসতেছে। এই জন্য নতুন প্রজন্মরা মেধাবী, পুরাতন প্রজন্ম কি কম বুঝে। আমি মোবাইল চালাতে ভালো পারি না, কিন্তু 5 বছরের ছেলে ভিডিও থেকে গান বের করতেছে, আপলোড দিচ্ছে, আবার ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড দিচ্ছে। তাহলে সে আমার চেয়ে কত আপগ্রেড, তাই না? আচ্ছা, এবার ফিজিওলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। যেমন তুমি চলাফেরা করবে আধুনিক ভাবে, তোমার দাদু চিন্তা করবে এইভাবে চলাফেরা করে না, না বোরকা পরো। তুমি কবা যে আমি ড্রেস 3 পিস পরছি, এটাই তোমাকে আধুনিক লাগতেছে। আবার অনেক যারা অনন্ত বা এটা আছে মাহিম আছে, মাহিম চিন্তা করতেছে যে আমি তো 3/4 পরে অভ্যাস, দাদু আবার কয় লুঙ্গি পরো। বেটা তাই হয় নাকি? এই লুঙ্গি সমাজে চলে, কিন্তু দাদার সমাজে লুঙ্গি ছিল, তোমার সমাজে এসে কি হয়ে গেছে 3/4। স্যার আমি তো আরো লুঙ্গি পরে দিয়ে আসবে আছি কি, স্যার। তাই না? স্যার আমি 4/4। তো তুমি লুঙ্গি যদি দিয়ে আছি স্যার। 3/4 পড়ো, তুমি যদি 3/4 পড়ো, তোমার দাদু কি করবে? দোবড়া এই 3/4 পরে এটা খারাপ দেয়া যায়। কিন্তু দাদু তো আর এটা বুঝতেছে না আমরা আধুনিক যুগে বাস করি।
তাই না? আমরা আধুনিক যুগে বাস করি। স্যার আমার সাথে লং আচ্ছা লাগে স্যার। আচ্ছা, বলছে পরিবার এবং সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থা তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার জন্ম দেয়। বলছে দ্য ওয়ার্ড দ্য কনচা কি বলছে কর্নার্ড সিচুয়েশন অফ দ্য এস্ট ইন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি জেনারেটস ইনফেরিটি কমপ্লেক্স ইন দ্যাম। অর্থাৎ তাদের মধ্যে সমাজে এবং পরিবারগুলোতে বয়স্কদের এই অবস্থাটা তাদের মধ্যে একটা হীনমন্যতার জন্ম দেয়। দে স্টার্ট টু ফিল নেগলেক্টেড এন্ড হেল্পলেস। তারা অসহায় এবং অবহেলিত অনুভব করতে শুরু করে। লুক লেক অফ ওন সাপোর্ট এন্ড এবিলিটি অ্যাডেড উইথ দ্য ফিজিক্যাল সিকনেস। অর্থাৎ বলছে নিজস্ব সমর্থন এবং সক্ষমতার অভাবের জন্য হ্যাঁ শারীরিক সুস্থতা এবং একাকিত্ব বৃদ্ধি করে এবং এটাকে হীনমন্যতাও তৈরি করে দেয়। লস অফ মেমোরি এট দ্য ওল্ড এজ, বৃদ্ধ বয়সে মেমোরি হ্রাস পায়। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবো আমি। এন্ড অলসো মেক্স ইট মোর কমপ্লেক্স ফর দেম। এটা তাদের জন্য আরো জটিল করে তোলে। যেমন আমরা যখনই বড় হয়ে যাই তখন আমাদের ব্রেনটা হ্রাস পেতে থাকে, আমাদের তারুণ্য চলে যাবে, ব্রেন হ্রাস পাবে। এই সবাই ভিডিও অন করো তো দেখি। আচ্ছা, আমাদের ব্রেনের মূল উপাদানটা কি? নিউরন। আমাদের ব্রেনের মূল উপাদানটা কি? নিউরন। নিউরন। এই 10 বিলিয়ন নিউরন দিয়ে আমাদের ব্রেনটা গঠিত। কত বিলিয়ন নিউরন দিয়ে? 10 বিলিয়ন। 10 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 100 কোটি, 10 বিলিয়ন মানে 1000 কোটি। তাহলে আমাদের এই 1000 কোটি নিউরন দিয়ে আমাদের ব্রেনটা গঠিত। এই নিউরনের 4 ভাগের 1 ভাগ যদি লস হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়, ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের ব্রেনটা হ্রাস পেতে থাকে। আমার দাদি, শোনো, আমার দাদি আমার নাম ডাকার আগে আর 4-5টা নাতির নাম ডাকবে, তারপরে আমার বলবে এই রুমি, সুমি নাকি দূর হাসানায়। অর্থাৎ ব্রেন হ্রাস পেয়ে গেছে, এখন আর মুখে আসে না, ব্রেনে কাজ করে না। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের ব্রেনটা 10 বিলিয়ন নিউরন দিয়ে গঠিত। এর 1/4 পার্ট যদি লসেস হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এট এ টাইম আওয়ার ব্রেন উইল বি ডিক্রিজ। আমাদের ব্রেনও হ্রাস পেতে থাকে। তাই তারুণ্যতা বা যৌবন থাকা অবস্থায় ব্রেনটা পরিপক্ক থাকে, যখনই তারুণ্যতা কমে যাবে তখনই ব্রেনটা হ্রাস পেতে থাকবে। আচ্ছা, পরের স্টেপ, ওয়েলফেয়ার লেসন 3, ওয়েলফেয়ার প্রোগ্রাম ফর দ্য সিনিয়র সিটিজেন ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম। বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম কি কি করা যায়? দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। কনস্টিটিউশন অর্থ কি বলো? কে পারো না? সংবিধান। সংবিধান কে? সংবিধান। সংবিধান। আচ্ছা, কনস্টিটিউশন অফ বাংলাদেশ অলসো ডিটেক্টস দ্য টু প্রোভাইড সোশ্যাল সিকিউরিটি অর টু সিনিয়র সিটিজেন। অর্থাৎ বাংলাদেশের সংবিধানেও প্রবীণদের সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে। প্রেজেন্টলি, বর্তমানে দেয়ার আর অ্যাবাউট 1 crore এজ পিপল ইন দিস কান্ট্রি। বর্তমানে বাংলাদেশে প্রায় 1 কোটি বয়স্ক ব্যক্তি আছে যাদেরকে বাংলাদেশ বসায় বসায় খাওয়াচ্ছে। দেয়ার আর অ্যাবাউট 50 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, হোজ টোটাল পপুলেশন লেস দ্যান দ্যাট। যা পৃথিবীর প্রায় 50টা দেশে আছে যাদের এই আমাদের এই 1 কোটির চেয়ে কম জনগণ আছে, এই প্রবীণদের চেয়ে কম জনগণ আছে। পৃথিবীতে প্রায় 50টা দেশ আছে যাদের জনগণ ওই 1 কোটির চেয়েও কম, যা আমাদের বয়স্ক জনগণ সংখ্যার চেয়েও কম। উই হ্যাভ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ফর দ্য সিনিয়র সিটিজেন বোথ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট সেক্টর। আমাদেরকে প্রবীণ ব্যক্তিদের জন্য কল্যাণমূলক কাজ করতে হবে, সেটা সরকারি এবং বেসরকারি খাতগুলো থেকেই। এবার নন গভর্নমেন্ট প্রোগ্রাম, বেসরকারি কর্মসূচি, যাকে বলা হয় এনজিপি, অর্থাৎ নন গভর্নমেন্ট প্রোগ্রাম, বেসরকারি কর্মসূচি। দেখো, there are a handful of organization in the private sector that work for the welfare of senior citizen. আচ্ছা, প্রবীণ ব্যক্তিদের কল্যাণের জন্য যে কাজগুলো প্রাইভেট সেক্টর গুলা
হ্যান্ডফুল করে, হাতে গোনা করে, অর্থাৎ বেসরকারি বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান প্রবীণদের কল্যাণে নিয়োজিত হয়ে কাজ করছে। আচ্ছা, এবার প্রথমেই তাদের কাজটা কি? প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান অর্গানাইজেশন, অর্থাৎ প্রবীণ হিতৈষী, হিতৈষী বলতে কি? মানব হিতৈষী, যাকে বলা হয় ফিলান্থ্রোপিক, কি ফিলান্থ্রোপিক, যার অর্থ হলো মানব হিতৈষী, মানুষের কল্যাণের জন্য নিয়োজিত। দিস অর্গানাইজেশন ইজ সিচুয়েটেড ইন শেরেবাংলা নগর, ঢাকা। তাহলে এই প্রবীণ হিতৈষী সংঘ ও জড় বিজ্ঞান সংস্থা ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। Its activities include medical treatment facility, rehabilitation, recreation, observance of the religious festivals, etc. অর্থাৎ বলছে এদের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে চিকিৎসা সেবা, তারপরে চিকিৎসা সেবা, পুনর্বাসন, তারপরে বিনোদন, হ্যাঁ, ধর্মীয় উৎসবের প্রচলন। তাছাড়া এই সংগঠন, হ্যাঁ, সিনিয়রদের জন্য একটা প্রতিষ্ঠা করেছে, একটা সিনিয়রদের জন্য কি করা হয়েছে? একটা পাঠাগারও প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, বাংলাদেশি সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সংগঠন। আচ্ছা, দিস অর্গানাইজেশন প্রোভাইড দ্য monetary facility to seniors for the education and health issue as donation and zero interest loan। বলছে এই সমিতিটা প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে, যেটা কোনো সুদ টাকা নেয় না, খালি টাকাটা ফেরত নেয়। আচ্ছা, বিসাইডস দেয়ার আর বাংলাদেশ ওমেন হেলথ অ্যাসোসিয়েশন, এগুলো ছাড়াও বাংলাদেশে মহিলা স্বাস্থ্য সংস্থা, রোটারি ক্লাব, তারপরে কি রয়েছে? মা ও শিশু নিবাস, বলছে মাদার অ্যান্ড চাইল্ড হোম, ওল্ড হোম, বৃদ্ধ নিবাস, ঝরা পাতা ইত্যাদি। হু অলসো ক্যারি আউট সার্টেন প্রোগ্রামস ফর দ্য সিনিয়র সিটিজেন, যারা বৃদ্ধদের জন্য কি করে যাচ্ছে? বৃদ্ধদের জন্য কাজ করে যাচ্ছে, বিভিন্ন সুবিধা দিচ্ছে। এবার আমরা সরকারি কর্মসূচিটা দেখব। গভর্নমেন্ট প্রোগ্রাম, পেনশন অ্যালাউন্স। কি পেনশন অ্যালাউন্স মানে কি বলো তো দেখি? যখন চাকরি থেকে রিটায়ার্ড পায়, অবসর ভাতা পায়, তাকে কি বলা হয়? পেনশন ভাতা, যাতে তারা মৃত্যুর আগ পর্যন্ত একটা নির্ধারিত পরিমাণ টাকাকে বেঁচে থাকতে পারে। আচ্ছা, পেনশন অ্যালাউন্স এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট and the autonomous bodies get pension facilities when they retired or die। সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী অথবা স্বায়ত্তশাসিত গুলা, এরা কি করে? পেনশন সুবিধা পায় বা দেয় যখন তারা মরে যায় অথবা অবসর পায়। ইট ইজ এ লং টার্ম সোশ্যাল সিকিউরিটি, এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা। when an employee goes in retirement আফটার স্পেসিফিক ইয়ার, একটা নির্দিষ্ট সময় বা বছর সেবা দেওয়ার পরে সরকারি চাকরি থেকে, হ্যাঁ, একজন কর্মচারী রিটায়ারমেন্টে যায়, অবসরে যায়, সে অথবা ভাতা পায় অ্যাকর্ডিং টু সাম রুলস, কিছু নিয়ম অনুসারে। দিস ইজ নোন অ্যাজ পেনশন অ্যালাউন্স, এটাকে পেনশন অ্যালাউন্স নামে পরিচিত। তাহলে আমরা পেনশন অ্যালাউন্স কি জানতে পারি? বলতে পারি when an employee goes in retirement after specific years or service for the government service, he gets some money according to rules, is called pension allowance, তাকে পেনশন অ্যালাউন্স বলা হয়। allowance for the senior citizen, this program বলছে বয়স্ক ভাতা কার্যক্রম। জাপানে যেমন তোমাদের বয়স কত? 12, 13, 14। জাপান, অস্ট্রেলিয়া এরকম বয়স হলে কি করে? বাড়ির থেকে বের করে দেয়, বের করে দিয়ে বলে যে তোদের মতো তোরা করে খা। আর আমাদের দেশে কি 28-30 বছর পর্যন্ত জাপানে। আবার আমরা যেমন আমার বাপের বাসায় খাওয়াইছে, আমরা বাপকে খাওয়াবো, জাপানের ছেলেরা আবার বাপকে ভাত দেয় না, তখন সরকার বয়স্ক ভাতা দেয়। বুঝছো?
ছেলে মেয়েদের উপর নির্ভর করে না, আবার ছেলে মেয়েদেরকে আদর করে খাওয়ায় না, বাড়ি থেকে বাইর করে দেয়, তোর মতো তুই চলগা। তখন ওই ছেলে কি বাপ মাকে ভাত দিব পরে? জীবনেও না। দেখো আমাদের কত আদর করে, আব্বু খাও, আব্বু খাও, আম্মু খাও। স্যার হ্যাঁ। স্যার তারা কি কোনো সম্পদ পায় স্যার? না আসলে কি, শোনো তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, শোনো। বাংলাদেশই একটা দেশ যেখানে একজন কামাই করে 5 জনকে বসায় খাওয়া যায়। জাপানে পারা যায় না, আমেরিকায়ও খুব কম পারা যায়, কানাডায়ও খুব কম পারা যায়, অস্ট্রেলিয়াতেও খুব কম পারা যায়। বুঝছো? বাংলাদেশই একমাত্র দেশ যা একজন ইনকাম করে 5 জনকে বসায় খাওয়া যায়। আর ধরো জাপানে অনেক ব্যয়, জাপানে যদি 3 লাখ টাকা মাসে ইনকাম হয় না, 2,80,000 টাকায় খরচ হয়ে যায়। বুঝছো? আমাদের দেশে 3 লাখ টাকা ইনকাম হলে সর্বোচ্চ 50,000 টাকা খরচ হয়, তাই না? ইয়েস স্যার। এইভাবে ওইসব দেশ চলে। আচ্ছা, তাহলে আমরা শেষ করে দেবো পড়ায়। দিস প্রোগ্রাম রান ফর দ্য বেনিফিট অফ সিনিয়র অল ওভার দ্য কান্ট্রি। সারা দেশব্যাপী বয়স্ক ব্যক্তিদের জন্য একটা সুবিধা চালু করা উচিত বা চালু আছে, স্পেসিফিক্যালি ফর হেল্পলেস, অসহায়ের জন্য, বিপদের জন্য, স্ট্রেসের জন্য, নেগলেক্ট অবহেলার জন্য, পোর এল্ডারলি অফ দ্য রুরাল এরিয়াস কাম আন্ডার ইটস নেট। তাহলে এই গ্রাম্য এলাকার এই বয়স্ক ব্যক্তিরা এই জালের বা এই ছায়ার অধীনে আসে। দ্য মোস্ট হেল্পলেস এল্ডারলি, হ্যাঁ, এল্ডারলি পিপল অফ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের সবচেয়ে অসহায় বয়স্ক ব্যক্তিগুলোকে, হ্যাঁ, 500 টাকা করে পার মান্থ টাকা দেয়। এল্ডারলি অ্যালায়েন্স মানে বয়স্ক ভাতা হিসাবে এই কোম্পানিটা, 500 টাকা এই কি ইটা করে দেয়, স্যার? এই যে অ্যালায়েন্স। আরে 500 টাকা দিয়ে বিড়ি খায় আর হইলো চা খায়। বুঝছো? আচ্ছা, তারপর বলছে অ্যালায়েন্স ফর দ্য ডিস্টিটিউট উইডোজ এন্ড সেপারেটেড ওম্যান, বিধবা বা স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। আচ্ছা, ডিস্টিটিউট উইডোজ মানে বিধবা, তারপরে হলো ওমেন লিফট অফ বাই দেয়ার হাজবেন্ড, স্বামী কর্তৃক কি তাদের কি ডিভোর্স, হ্যাঁ, এইসব মহিলারা এইসবের অধীনে আসে এবং সুযোগ সুবিধা নেয়। দেয়ার ইজ নো এজ। কয়জন চলে গেল? কয়জন? স্যার যুবরাজ আর উর্মি। উর্মি জয়েন করছে। স্যার ইমা। না, ইমাকে লক করো, মেসেঞ্জারে লক করো ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরম। তোমরা কেমন আছো সবাই? স্যার ভালো। পড়াশোনা কেমন চলছে তোমাদের? ভালো স্যার। তোমরা কি তোমাদের রেজাল্ট পেয়েছো সবাই? সবাই কি রেজাল্ট পেয়েছিলে? স্যার কিসের রেজাল্ট? এক্সাম রেজাল্ট গত সপ্তাহে দিলাম না আমরা, সেটা কি পেয়েছিলে কিনা সবাই? স্যার আমি পাই নাই। কেন? তুমি তো সেকেন্ড হয়েছো মাহিম। হ্যাঁ, আমি হ্যাঁ, পুরস্কার পাইতা তো তুমি জেলে। কে ওই আনাপ সিদ্দিক অনন্ত? ইয়েস স্যার। না, আসলে কেন তুমি স্কুলে? গত শনিবার স্যার তো পাই নাই আমাদের- তো। গত স্যার আমি আমাদের পরীক্ষা থেকে- দিবি রে। স্যার অনন্তর কথা বলি না স্যার, মাহিম। ও মাহিম আসলে কেন? আচ্ছা, এমা জয়েন করেছে। হ্যাঁ, এমা জয়েন করেছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করব। এই সবাই ভিডিও অন করো,
দ্রুত করো। সবাই ভিডিওটা অন করো, দ্রুত করো। ভিডিও অন করতে বলেছি আমি। এমা অনন্ত, তারপরে আদিবুর রহমান তালুকদার। এমা তুমি কি নিউ স্টুডেন্ট? আনমিউট করো, আনমিউট করে নাও। মিউট আচ্ছা। তুমি কি নিউ স্টুডেন্ট সেটা বলো। হ্যাঁ স্যার, আমি নিউ স্টুডেন্ট। কতদিন হলো অ্যাডমিশন নিয়েছো? স্যার শোনা জানি, আবার একটু বলেন। অ্যাডমিশন নিয়েছো কতদিন হয়েছে? স্যার এই তো কালকেই। ও আচ্ছা। অনন্ত ভিডিও অন করো। তালুকদার, আদিবুর রহমান তালুকদার, ভিডিওটা অন করতে বলেছি আমি। উর্মি তোমার ভিডিও অন করো। আচ্ছা যদি কারো প্রবলেম, অন করছি। আচ্ছা ঠিক আছে, যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাকে বলবে, দেন অফ করে রাখবে, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা কি করব আমাদের কি মনে আছে? আমরা কি কোথা থেকে পড়বো? স্যার চ্যাপ্টার 3 সরি স্যার চ্যাপ্টার 3 পেজ 56 পর্যন্ত পড়ছিলাম স্যার। 66 না স্যার 56 56 আচ্ছা 54 থেকে 56 পড়ছিলাম স্যার। 54 থেকে 56 না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে স্যার আজকে পড়বো হলো যাই 57 হোক। থেকে স্যার। 57 তাই না? ইয়েস স্যার। আচ্ছা আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তোমরা তো ক্লাস 7 তাই না? ইয়েস স্যার। তোমাদের ক্লাস 7 এর বইটা ভালো দেখা হয়নি। আচ্ছা ফিফটি কত বললে? 57। ইয়েস স্যার। 57 স্যার লেসন 2 মানে 57 পেজ লেসন 2। লেসন 2 স্যার আপনি তো 92 পেজে গেছেন স্যার। স্যার এত দ্রুত যাই কিভাবে? এবার দেখো আবার 27 পেজ আসছে নাকি? স্যার 27 পেজ না স্যার 57। না বলতেছি ওর সাথে। আচ্ছা এটা বন্ধ করে নিই, তারপর দেখতে পাবো পুরোপুরি। কি বলে? কাকে বলে? তো এত লেট কেন? আসলে বলো তো, কাছাকাছি আসলে বলো। শিট। স্যার কাছাকাছি এসে বসছে স্যার। হ্যাঁ, স্যার 57 57 না? এসে পড়তেছে স্যার। এই যে এটা
আচ্ছা, লেসন 2 থেকে আমরা স্টার্ট করব আজকে, ঠিক আছে? লেসন 2, তোমরা সবাই আছো তো? সবাই আবার ঘুমিয়ে যেও না কিন্তু, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে? কেউ কিন্তু ঘুমাবে না। আচ্ছা, তাসবিহ। তাসবিহ শব্দটা হচ্ছে আরবিক, এটা অর্থ হচ্ছে বিউটিফাই। বিউটিফাই মানে কি? সুন্দর করা, ঠিক আছে? সুন্দর করা, টু বিউটিফাই, সুন্দর করতে, অর টু মেক সামথিং ফাইন, অথবা কোনো কিছু সুন্দর করতে, ঠিক আছে? একই মিনিং যদিও। তো তাসবিহ শব্দটা হচ্ছে আরবি, ইজ অ্যান আরবিক ওয়ার্ড, এর অর্থ হচ্ছে সুন্দর করা, টু বিউটিফাই অর টু মেক সামথিং ফাইন। ইন ইসলামিক টার্ম, আর ইসলামিক পরিভাষায়, ইসলামিক শরীয়তের পরিভাষায় এর অর্থ হচ্ছে ইট মিন্স রিসাইটিং দ্য কোরআন অ্যাকুরেটলি অ্যান্ড নাইসলি, মানে এটার অর্থ হচ্ছে কি? রিসাইটিং দ্য কোরআন অ্যাকুরেটলি অ্যান্ড নাইসলি, সুন্দর করে, মানে ইট মিন্স রিসাইটিং কোরআন অ্যাকুরেটলি, মানে কোরআনটাকে সঠিকভাবে রিসাইট করা, অধ্যয়ন করা, অ্যান্ড নাইসলি, এবং সুন্দরভাবে। There are some rules for reciting the Quran, এবং এই কোরআনকে রিডিং করার জন্য, কোরআনকে আবৃত্তি বা রিসাইট করার জন্য কতগুলো নির্দিষ্ট রুলস আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায়, ওয়ান নিডস টু লার্ন মাখরাজ। হ্যাঁ, মানে যখনই কেউ কোরআন পড়বে তখন তার মাখরাজ প্রয়োজন পড়বে, মাখরাজ জানাটা তার প্রয়োজন। সিফাত, গুণ, আর মদ, টান, মদ, ওয়াকফ, ওয়াকফ মানে কি? যেখানে থেমে যাওয়া, গুন্না, গুন্না করা ইত্যাদি, এগুলো তাকে জানতে হবে। To recite Quran following all these rules perfectly is called tasbih. আচ্ছা, বলছি কি? To recite Quran, আর কোরআন রিসাইট করাটাকে following all these rules, এই সমস্ত রুলস গুলোকে, নিচে যে রুলস গুলো আছে এই রুলস গুলোকে কি বলা হয়? তাসবিহ বলা হয়। In the previous class we learned about makhraj. In this class we learn some more rules of tasbih. মানে প্রিভিয়াস ক্লাসে আমরা মাখরাজ সম্পর্কে জেনেছি, বাট আমরা এখন কোরআনের ওই মাখরাজের কতগুলো রুলস আছে সেই রুলস সম্পর্কে আমরা জানব। Reciting the Holy Quran has many benefits. It is the best of all nafil prayers about reciting the Holy Quran. কেউ একজন এসেছে, তাই না? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার জি জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবা তোমরা কেমন আছো সবাই? শামীম স্যার আসছেন। ভালো স্যার। স্যার আপনার দাড়ি তো অনেক বড় হয়েছে স্যার, দেখতেছি। আচ্ছা, আর আমি কথা বলতে যাচ্ছিলাম বাচ্চাদের সাথে। জি জি জি, বলেন। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, দেখছো মনে হয়। হ্যাঁ, তো Yes. আর আরএসটি, স্যার একটু কষ্ট করে আপনি আরএসটির যে অ্যাসাইনমেন্টটা, শুধু অ্যাসাইনমেন্ট টাইপ ওয়ার্ড যেটা, হ্যাঁ ওইটা একটা লাইনের একটা কোশ্চেন, ওইটা আপনি একটু ট্রান্সলেট করে দিয়েন স্যার বাচ্চাদের ক্লাসে আজকে। হ্যাঁ, তো তোমরা আপনি অ্যাসাইনমেন্টটা দেখছেন মনে হয়, গ্রুপে দেওয়া আছে স্যার, হেল্প করছেন কিনা জানি না। তো ওখানকার কোশ্চেনটা, একটু কোশ্চেনটা আপনি একটু কষ্ট করে ট্রান্সলেট করে দিন। তো তোমাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা শনিবার দিন জমা দেওয়া লাগবে। কথা বুঝতে পারছো? তোমরা শনিবার দিন জমা দিবা অ্যাসাইনমেন্টটা। আর স্যার কয়টার মধ্যে স্যার? হ্যাঁ স্যার কয়টার মধ্যে দিতে হবে স্যার? শনিবার দিন তুমি 12:30টার মধ্যে দিবা, 12:30-এর মধ্যে, যেহেতু শনিবার দিন তোমাদের ক্লাস থাকে না, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের আগামী মাসের 10 তারিখ থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু হতে যাচ্ছে। আগামী মাসের 10 তারিখ থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? তো হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস, পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার রুটিন তোমরা শনিবারে পেয়ে যাবে ইনশাআল্লাহ, শনিবারের মধ্যে, ঠিক আছে? আর কোশ্চেন প্যাটার্ন থাকবে হচ্ছে 2টা ক্রিয়েটিভ আর 30 এমসিকিউ। ক্লিয়ার? স্যার কত মার্কের স্যার? 50 মার্কের পরীক্ষা হবে স্যার। হাফ ইয়ারলি 50 মার্ক স্যার? হ্যাঁ, কারণ হাফ ইয়ারলি 100 মার্ক হলে একটু ঝামেলা হবে। ঝামেলা মানে যেহেতু গভর্নমেন্ট থেকে 100 মার্কের পরীক্ষা নেওয়া নিষেধ আছে, এই জন্য এটা 100 মার্কের পরীক্ষা নেওয়া যাবে না, 50 মার্কের পরীক্ষা আমাদের নিতে হবে, ঠিক আছে?
আর যেহেতু গভর্নমেন্ট থেকে এটাও নির্দেশনা আছে যে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে এগুলো নিতে পারবো, এই জন্য হাফ ইয়ারলি পরীক্ষাটা নিতে হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এক্সাম ফি 200 টাকা, এটা অবশ্যই নোটিশে দেওয়া থাকবে, নোটিশ অনুযায়ী তোমরা একটু জমা দিয়ে দিবে, ঠিক আছে? এতটুকু বলার ছিল। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ফর্ম মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা জিলানি স্যার বা আমি আমাদের সাথে যোগাযোগ করলে বাকিটা আনসার পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা। স্যার ডিস্টার্ব করলাম আপনার ক্লাসে, সরি। আপনাকে তো অনেকদিন দেখি না স্যার, কোথায় আছেন? বাসায়? Sir, it's okay, no problem. I am staying in my home. আচ্ছা আচ্ছা, আপনি আসেন, দেখা করি একদিন। ইনশাআল্লাহ আসবো। আচ্ছা Saturday বাবা, তে। সবাই সবাই ভালো থাকবা, ঠিক আছে? আর জি, শনিবার স্যার। অ্যাসাইনমেন্ট জমা দিবা, হ্যাঁ? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ শামীম স্যারকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমাদেরকে হেল্প করার জন্য। আর আপনার পেছনে কিন্তু ক্যালিওগ্রাফিটা অনেক সুন্দর। ও আচ্ছা, দিস ইজ ড্রয়িং মাই ওয়াইফ, বাই মাই ওয়াইফ। তাই নাকি? পুরো মানে পুরো দুইটা রুমে এইভাবে করে রাখছে। ওই তাই দেখেন। নাকি? সুন্দর লাগছে। তো আমাদের গিফট করতে পারেন ভাই। হুম? বুঝি নাই। আমাদের গিফট করেন, ভাবিকে বলেন যে আমাদের গিফট করতে। আপনাদেরকে জি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ বলবো। আর বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন স্যার। হ্যাঁ, জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা সেখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। সরি। আচ্ছা, আমি আমাদের গ্রুপে একটু যাব, যে ওখানে তোমাদের অ্যাসাইনমেন্টে কি কি আছে আমি একটু দেখবো পরবর্তীতে, ঠিক আছে? দাঁড়াও, অ্যাসাইনমেন্টে কি আছে একটু দেখতে হবে তো। স্যার আবারও একটা পরীক্ষা হচ্ছে। স্যার আবার একটা পরীক্ষা হচ্ছে, দুইটা। দাঁড়াও একটু তো। আচ্ছা, রাজন রায়হান, তুমি কি শুনতে পাচ্ছ? Yes, sir. তুমি এখান থেকে যে রিসাইটিং দ্য হলি কোরআন হ্যাজ মেনি বেনিফিটস, এখান থেকে একটু পড়তে থাকো এবং বাংলা ওটাকে বুঝিয়ে দিও, পারবা? স্যার চেষ্টা করতে পারি স্যার। হ্যাঁ করো, আমি একটু তোমাদের ওটা একটু খুঁজে দেখি। Reciting the Holy Quran has many benefits. পবিত্র কোরআন পড়ার মাধ্যমে অনেক সুবিধা আছে। It is the best of all নফল prayers. নফল ইবাদতের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ভালো এবং ভালো ইবাদত, মানে অনেক সুবিধাজনক বেনিফিটস About reciting the Holy Quran, Hazrat Muhammad sallallahu alaihi wasallam said, Hazrat Muhammad sallallahu alaihi wasallam Holy Quran আবৃত্তি করার ব্যাপারে বলেছেন যে he who will recite even a single letter from Allah's book will gain 1 sawab neki, and 1 sawab is equal to 10 sawab. He who will recite even a single letter from Allah's book will gain 1 sawab neki, and 1 sawab is equal to 10 বলো, sawab বলতে থাকো। while reciting the Quran, Al-Quran
Quran Al-Karim, the reciter gets 10 sawab for each of the letters. For example, Bismillahir Rahmanir Rahim itself has 19 letters in it. So, if someone recites it, she or he gains 19 into 10 equal to 190 subs. In a hadith, the great Prophet ﷺ said, "You recite Quran because it will recommend the readers on the day of judgment." Muslim. These fazilats benefits can be gained by reciting Quran perfectly and nicely. So Quran should be recited following the tajweed. It is Allah's order to recite Quran with tajweed. Warattilil Qur'ana tartilan, meaning you recite the Quran slowly and clearly. Surah Al-Muzammil verse 4. Without following tajweed, the recitation of Quran cannot be perfect. Again, if the recitation of Quran is not done properly, the prayer salat cannot be perfect. Thus, the reciter will not gain any sawab benefit. রাজন বাংলা একটু বুঝিয়ে দিলে ভালো হবে, বাচ্চারা বুঝতে পারবে। স্যার উর্মি বলছে যে হলো বাংলা পড়ে শোনা দিলে পরে। বুঝি নাই। স্যার উর্মি বলছে যে হলো বাংলা পড়বে পরে আবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি বলছি যে লাইনটা তুমি ইংলিশ পড়বা সেই লাইনটা আমি বাংলা বলি, এরকম হবে। ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম। হ্যাঁ, তুমি চালিয়ে যাও তাহলে। Therefore, we will recite the Holy Quran properly and nicely. That is why we will learn tajweed. Then we will practice all these rules while reciting the Quran. তুমি বলো, লেসন 2 তুমি বলো। যে বাংলা আছে বাংলা বলো। আমি কি তাজবিদ থেকে বাংলাটা পড়বো একদম? হ্যাঁ হ্যাঁ, তাজবিদ থেকে পড়ো, এই যে তাজবিদ থেকে পড়ো। তাজবিদ আরবি শব্দ, এর অর্থ সুন্দর করা, বিন্যস্ত করা, সুন্দর করে সাজানো ইত্যাদি। আর ইসলামী পরিভাষা আল কোরআনকে শুদ্ধভাবে সুন্দর সুরে পাঠ করাকে তাজবিদ বলা হয়। কোরআন মজিদ পড়ার বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন মাখরাজ, মাদ, গুন্না ইত্যাদির নিয়ম সম্পর্কে অবগত হওয়া। এসব নিয়ম কানুন সহকারে শুদ্ধরূপে কোরআন তিলাওয়াত করাকে তাজবিদ বলা হয়। পূর্ববর্তী শ্রেণীতে আমরা মাখরাজ সম্পর্কে জেনে এসেছি। এই শ্রেণীতে আমরা তাজবিদের আরো কিছু নিয়ম কানুন জানবো। পবিত্র কোরআন তিলাওয়াতের ফজিলত অনেক, এটি নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কোরআন তিলাওয়াতের ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হলো 10 গুণ। পবিত্র কোরআনের প্রতি হরফ বা বর্ণ তিলাওয়াতের 10টা করে সওয়াব লেখা হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে 19 বর্ণ রয়েছে। কেউ যদি এটি তিলাওয়াত করে তবে সে 190টি নেকি লাভ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কোরআন শুদ্ধ ও সুন্দরভাবে তিলাওয়াতের মাধ্যমে তিলাওয়াতের এসব ফজিলত লাভ করা যায়। এজন্য তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করা অত্যাবশ্যক। তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ তাআলার নির্দেশ। তিনি বলেছেন, আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। তাজবিদ না জেনে কোরআন পাঠ করলে তা শুদ্ধ হয় না, আর কোরআন পাঠ শুদ্ধ না হলে নামাজ সঠিকভাবে আদায় হয় না। এরূপ তিলাওয়াতকারী কোনো সওয়াবও লাভ করবে না। সুতরাং আমরা শুদ্ধ ও সুন্দরভাবে কোরআন পাঠ করব, আর এর জন্য প্রথমে তাজবিদ শিক্ষা করব। এরপর কোরআন পাঠের সময় এই নিয়মগুলো অনুসরণ করব। ওকে, তারপর শোনো, তারপরে তোমরা এখান থেকে পড়ো। রাজন, ইয়েস স্যার। লেসন 3 স্টার্ট করো, তারপরে
উর্মি আবার লেসন 3 বাংলাটা পড়বে, তুমি স্টার্ট করো। Lesson 3, Mad. The word mad means to elongate or lengthen. In the Tajweed term, to read by lengthening the letter which has an added harkat beside the right letter of mad, it is called mad. Zer, Zabor and Pesh are called harkat. 3 letters are mad letters and they are alif, waw and ya. These 3 letters are pronounced as mad letters in the following situations: when there is a jabor on the letter before vacant alif, for example ba; when there is a jazam on waw and a pesh on the letter at its right, for example boo; আচ্ছা শোনো, when the ওকে, yes sir তোমাদেরকে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? sir বুঝিনি স্যার রাজন, তোমাদের অ্যাসাইনমেন্টের কোনো কিছু দেওয়া হয়েছে? নো স্যার স্যার স্কুল থেকে নিতে হবে স্যার হ্যাঁ, তা তো অবশ্যই। তোমাদেরকে বললো না যে শনিবারে জমা দিতে হবে, এখন শনিবারে অন্যান্য সাবজেক্টে তোমাদের কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? তোমাদের কি শনিবারে কোনো কিছু দেওয়া হয়েছে? মানে অ্যাসাইনমেন্ট কোন কোন বিষয়ে লিখতে হবে এটা কি তোমরা জানো কিনা? নো স্যার জানি না স্যার স্যার জানি। জানো? কে জানো? স্যার অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে সেটা জানি। আচ্ছা, কি কি দিয়েছে এটা কিছু জানো? তোমাদের কি কি লিখতে হবে, কোন কোন বিষয়? স্যার ভালো করে আয়োজন করতে হবে। মানে কোন কোন সাবজেক্ট তোমাদেরকে দেওয়া হয়েছে বা কোন বিষয় তোমাদেরকে লিখতে হবে অ্যাসাইনমেন্ট হিসেবে? আর বাংলা। হ্যাঁ, আর বাংলা। আর বাংলা। আরএসটি কোন বিষয়টা লিখতে হবে এটা কি বলা হয়েছে? আমার কথা কি তোমরা বুঝো নাই? পোস্টার তৈরি করতে বলছে সেটাই না? পোস্টার তৈরি করতে বলছে, সেটা কোন বিষয়ের উপরে? দাঁড়াও, আমি আর একটু স্যার স্যার অ্যাসাইনমেন্ট যে লিখবো স্যার এর কি খাতা কি স্কুল থেকে দিবে স্যার নাকি আমরা নিজেরা খাতা বানায় লিখতে হবে স্যার? অবশ্যই নিজেরা বানায় লিখবা, ফ্রন্টে হয়তো কেউ না স্যার A4 সাইজ পেপার লিখতে হবে না অ্যাসাইনমেন্ট? স্যার A4 সাইজ পেপারে? হ্যাঁ, A4 সাইজ করে লিখতে হবে। আচ্ছা, আমরা পড়ি, তারপরে এখন স্যার যেটা বললো ওটা তো বুঝলাম না, স্যার কোনটা দিল কি দিল এত তোমাদেরকে মানে কি কি বিষয় বললো যে ওটা ট্রান্সলেট করে দিতে, ট্রান্সলেট করে দিতে বলছে, ঠিক আছে, এটা কি লিখতে বলছে এটা তো আমি জানি না। তোমার কি কারো জানা আছে কিনা, একটু থাকলে আমাকে বলো। স্যার গ্রুপে মনে দেওয়া আছে স্যার। তোমাদের গ্রুপে? ইয়েস স্যার, এটাই তো বলছো স্যার, এটাই তো বলছো স্যার। সরি স্যার, কারো 6 এর স্যার 7 এর 7 এর না?
আচ্ছা দাঁড়াও দেখি যে পেয়েছি, দেখি আমি। স্যার এটাই বলছিল স্যার, যে হলো শামীম স্যার বলছে যে বাংলা দেওয়া আছে স্যার মনে হয়, আর এটা ট্রান্সলেট করে ইংলিশ লিখতে হবে স্যার। ট্রান্সলেট করে দিই, এখন ট্রান্সলেট কি করবো সেটা আমাকে জানতে হবে। আচ্ছা দাঁড়াও, প্রাইসিং মনে হয়। অ্যাসাইনমেন্ট বা নিজের আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাসাইনমেন্ট কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বল না, নাই কথা বল। কেমন দাঁড়াও, তোমাদের শোনো, ইসলাম শিক্ষা পেয়েছি। হ্যাঁ, ইসলাম শিক্ষা পেয়েছি। তোমরা কি কি লিখবে ইসলাম শিক্ষা সেটা আমি বলতেছি। দাঁড়াও, এই কথা বলো না এখানে। তোমাদের প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট হবে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, প্লাস দাও আমি তোমাদেরকে সরাসরি এখানে দেখাই দিব। ক্লাস 7 পেয়েছি, ওকে। 1 মিনিট স্যার 5টা চ্যাপ্টার থেকে দিতেছে স্যার। হ্যাঁ, 5 অধ্যায়ে যে কি কি দিবে সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে বাংলা, ঠিক আছে? বাংলা তো আমার বুঝাইতে হবে না, হবে? এই দেখো, ইসলাম ধর্ম। এখন ইসলাম ধর্মটা কি? প্রথম অধ্যায় হচ্ছে পার্ট 1, লেসন 1 তাওহীদ, লেসন 2 তাওহীদ এন্ড মোরাল ভ্যালুস, নৈতিকতা, ঠিক আছে? লেসন 3 কুফর, লেসন 4 শিরক, তারপর লেসন 5 ঈমান এন্ড ঈমানে মুফাসসাল। বুঝতে পারছো? পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, এগুলো হচ্ছে নম্বর। এই হচ্ছে বিষয়বস্তুগুলোর উপরে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেসন 5 পর্যন্ত স্যার নাকি? হ্যাঁ, 1 লেসন, হ্যাঁ, ফার্স্ট অধ্যায় থেকে লেসন 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পোস্টার। এখন তুমি কি করবা? আমাদের চারপাশের সৃষ্টি জগতের মাঝে মহান আল্লাহর একাত্মবাদের অসংখ্য নমুনা বিদ্যমান। বাস্তব উদাহরণ সহ একাত্মবাদের প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করতে হবে। তাহলে কি আমাদের চারপাশে the around of us, হ্যাঁ, the creation, in the creation আল্লাহ তাআলার কি বলছে এখানে? মহান আল্লাহর একাত্মবাদ ইংলিশ কি? ওয়াননেস, তাই না? অসংখ্য, লট অফ এক্সাম্পল হ্যাঁ, ঠিক আছে? অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্য থেকে বাস্তব মানে রিয়েল যে এক্সাম্পল গুলো আছে আল্লাহর একাত্মবাদের, সেইগুলো অনুসরণ করে তোমাকে একটা পোস্টার তৈরি করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? স্যার পোস্টার কোন কাগজে তৈরি করতে হবে স্যার? কোন কালার দিয়ে? ওটা তুমি যে কোনো একটা কালার দিয়ে করো, সমস্যা নেই। তারপরে কি নির্দেশনা কি? পাঠ্য বইয়ের অধ্যায় 1 এর সংশ্লিষ্ট পাঠের আলোকে বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলো শনাক্ত করতে হবে। 8 পেপার, ক্যালেন্ডার ও উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা ব্যবহার করে পোস্টার তৈরি করা যেতে পারে। প্রয়োজনে সহায়ক পুস্তকের সাহায্যে নেওয়া যেতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে বিষয়ের সঠিকতা সম্পর্কে সম্ভব ধারণা দেওয়া যেতে পারে, ইত্যাদি। এখন অতি উত্তম মূল্যায়ন রুব্রিক্স। অতি উত্তমটা কি? বিষয়বস্তু পূর্ণমাত্রা সঠিক ও ধারাবাহিক, হ্যাঁ, কোরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে সঠিকভাবে লিখতে পারা, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, উত্তম। এটা হচ্ছে অতি উত্তম, মানে এইভাবে তোমার লেখাগুলোকে সুন্দর কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা সেটা হচ্ছে। উত্তমটা হচ্ছে কি? বিষয়বস্তু অধিকাংশ ক্ষেত্রে সঠিক ও ধারাবাহিক, বিষয়বস্তু অধিকাংশ ক্ষেত্রে সঠিক ও ধারাবাহিক, কুরআন ও হাদিস উদ্ধৃতি আরবিতে অধিকাংশ ক্ষেত্রে সঠিকভাবে লিখতে পারা, লেখায় আংশিক নিজস্বতা, এটা হচ্ছে উত্তম। তারপর ভালোটা কি? বিষয়বস্তু সঠিক থাকলেও ধারাবাহিক অভাব, মানে ধারাবাহিকতার অভাব আছে, মানে এলোমেলো ভাবে লিখছে আর কি। কুরআন ও হাদিসের উদ্ধৃতি আংশিকভাবে আরবিতে লিখতে পারা, লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা।
অগ্রগতি প্রয়োজন, বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব, কোরআন ও হাদিসের উদ্ধৃতি লিখতে না পারা, লেখায় নিজস্ব অনুভূতি। এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টকে কিভাবে তারা মূল্যায়ন করবে। তখন এইভাবে মূল্যায়ন তুমি কিরকম লিখছো, লেখাটার উপরে তোমার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যদি লিখতে পারো তাহলে অতি উত্তম হবে। তার চাইতে একটু কম হলে স্যার এই 5টা লেসন থেকে কি কি করতে হবে স্যার? কি করতে হবে হ্যাঁ, স্যার? ওই যে পোস্টার তৈরি করতে হবে তোমাকে, ওই যে তাওহীদের নৈতিকতা, কুফর, শিরক, ঈমান, মুফাসসাল, এগুলো বিভিন্ন ভাবে। যেমন তাওহীদে বিশ্বাস থাকলে তোমার কি হবে, তাওহীদে বিশ্বাস থাকলে তুমি কি করতে পারো। একটা মানুষ যখন তাওহীদে বিশ্বাস থাকে তখন সে পরিপূর্ণ ঈমানদার থাকে এবং সে আল্লাহ তাআলার অনুগত থাকে এবং তার দ্বারা কখনো পাপ কাজ করা হয় না। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাওহীদ। সে আল্লাহ তাআলা একত্ববাদে বিশ্বাস করে, তাওহীদ ও নৈতিকতা। এবং বিশ্বাস থাকে এবং তার নৈতিক চরিত্রটা যে ভালো হয় সেটা একটা প্রমাণ তুমি দেখো। তবে কুফরি করলে কি হয়, শিরক করলে কি হয়, ঈমান, মুফাসসাল। অর্থাৎ তোমাকে চ্যাপ্টার 1 এর এই সবগুলো একটু ভালো করে বাংলা এবং ইংলিশটা দুইটাই রিডিং করে তারপর সমস্ত পোস্টারটা লিখতে হলে, মানে অ্যাসাইনমেন্টটা যে তুমি করবা সুন্দর করে বাস্তব উদাহরণগুলো দিয়ে দিয়ে বুঝাই দিতে হবে। বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আর কোনো প্রবলেম আছে এটার মধ্যে? স্যার 5টা লেসন থেকে প্রশ্ন উত্তর তৈরি করতে হবে স্যার, আর পোস্টে লিখতে হবে স্যার। কি? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করে করে ওটা সুন্দর করে বাস্তব উদাহরণ দিয়ে দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, রিয়েল এক্সাম্পল। স্যার কভার পেজ কিভাবে তৈরি করব? কভার পেজ ওটা তোমরা ফর্ম মাস্টারের সাথে যোগাযোগ করবা অথবা সায়েন্স স্যারের সাথে যোগাযোগ করবা যে তারা কভার পেজটা দিবে কি দিবে না। আচ্ছা, ইয়েস স্যার। ইয়েস স্যার। ফর্ম মাস্টারের সাথে যোগাযোগ করলে হয়তো পাবে। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাসে আর 3 মিনিট আছে। তো এই 3 মিনিটের মধ্যে তোমরা একটু পড়াটা আমার মনের মতো করে একদম পড়াতে পারলাম না, ঠিক আছে? যাই হোক, মাদ, the word mad means to elongate or lengthen, মানে মদ মানে কি, লম্বা করা। In the Sanskrit term, to read by lengthening the letter which has an added letter beside the right letter of mud is called mud. ঠিক আছে? So J, Jabur and Pesh are called Hasan. 3 letters are mud letters and they are alif, waw and ya. মাঝে মদের অক্ষর কয়টা? 3টা। যে জবর পেশকে হরকত বলা হয়, আর মদের অক্ষর হচ্ছে 3টা। এর মদ 3টা কি? আলিফ, ওয়া, ইয়া। এই 3টা হচ্ছে মদের অক্ষর। These 3 letters are pronounced as mud. চলো, যদি লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় আর তোমাদেরকে জয়েন করতে হবে না, মানে আমার ক্লাস না, অন্য আমার পরে কি কোনো ক্লাস আছে আজকে? এরপরে কি আর কোনো ক্লাস আছে তোমাদের? নো স্যার। আচ্ছা, তাহলে তোমরা ওই যে মাখরাজ এবং মাদ এগুলো ভালো করে পড়বা এবং এইচডব্লিউ করবা, ঠিক আছে? রাজন, তুমি একটা এখানে এইচডব্লিউটা দিয়ে দিবা গ্রুপের মধ্যে, মাখরাজ এবং মাদ এই দুইটা এইচডব্লিউ করতে হবে। যাই হোক, these three letters are pronounced as mud letters in following situation. নিচের যে অবস্থাগুলোতে অনুযায়ী প্রশ্ন তো বানাতে হবে স্যার, বলেন। হ্যাঁ যে মাদ আর মাকরাজ থেকে, হ্যাঁ, মাখরাজ থেকে মদ পর্যন্ত এইচডব্লিউ করতে হবে, সবাই লিখবা এগুলো। স্যার তুমি যে প্রশ্ন তো তৈরি করতে হবে স্যার। তুমি, হ্যাঁ, প্রশ্ন তৈরি করলে মদ কাকে বলে, মদ কত প্রকার, কি কি, এইভাবে কোশ্চেন তৈরি করে করে তোমাকে সব হুবহু এরকম লিখতে হবে। তুমি বানিয়ে সুন্দর করে শর্টকাট করে লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে when there is a jabr on the letter before vacant alif, আর এক্সাম্পল বা, দেখো বা মানে বার উপরে জবর, তার বাম পাশে কি? খালি আলিফ, তাহলে কি সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। when there is a jazm, ওয়াও মানে পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে সেখানেও কি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। when there is a jazm, ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে সেখানেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। in the above situation, alif wa ya are considered as the mud letters. এই উপরোক্ত সিচুয়েশন অবস্থা অনুযায়ী আলিফ ওয়া ইয়াকে মদের অক্ষর বলা হয়। That is why these their previous letters have to be read with prolonged duration. ঠিক আছে? Their previous letters মানে এর পূর্বের অক্ষরে টেনে পড়াটাকেই মদ বলা হয়। বুঝতে পারছো?
আবার কি চলে গেল কে? মাহিম আছে, এম আছে, আদিপুর আছে, রাজন আছে। চলে গেছে কে? স্যার অনন্ত, অরুমি, স্যার অনেক কিছু চলে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তো স্যার টাইম রিমা শেষ। চলে গেছে। হ্যাঁ, টাইম শেষ যেহেতু এই জন্যই চলে যাচ্ছি, অসুবিধা নেই। আহ, তোমরাও চলে যাও, সমস্যা। আমি তাহলে রাখছি এখানে, এগুলো তোমরা কমপ্লিট করবা, ঠিক আছে? ওকে স্যার। ঠিক ওকে, আছে আল্লাহ স্যার। হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।